আগের দিনের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কোষ হলো আণুবীক্ষণিক এবং এটা এত 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 আমার গলা ব্যথা হয়ে যাবে, এটা তার থেকেও ছোট। কিন্তু ঠিক কতটা ছোট চলো আজকের এই ভিডিওতে দেখে নিই। তো দেখো, কোনো জিনিস কতটা ছোট বা বড় সেটা জানার জন্য প্রথমেই আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে যে এক্স্যাক্টলি মাপতে হয়, তাই না? তো কতটা ছোট মাপার জন্য আমরা এখানে যে বিষয়টা ইউজ করব, এটা যদিও ফিজিক্যাল সায়েন্সেই আমরা কোনো জিনিসকে মাপার কথা বলি, যাই হোক এখানেও মাপতে হবে। তো সেটা হচ্ছে এখানে দৈর্ঘ্যের একক আমরা কিন্তু ইউজ করি, ওকে। এবং দৈর্ঘ্যের একক কিন্তু এসআই পদ্ধতিতে, অর্থাৎ 9 এ পড়বে গিয়ে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল, অর্থাৎ সারা পৃথিবী দৈর্ঘ্যের যে এককটা ইউজ করে মাপার জন্য কোনো কিছু, সেটা হচ্ছে মিটার, ওকে। তো এই মিটারে আমরা মাপবো, কিন্তু খুব স্বাভাবিক যে এটা তো এতটাই ছোট যে মিটার কোনো ব্যাপারই না এর কাছে। তো আমরা আরো গভীরে যাব, মানে মিটার যদি ধরো আমাদের যদি একটু তোমার মনে থাকে, তাহলে আমরা কি পড়েছিলাম অঙ্ক করার সময়? সেই ক্লাস 2-3 থেকে পড়ছি, তাই না? কিলো, হেক্টা, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, তাই না? মানে মোটামুটি এটা তো আমাদের আশা করছি মাথায় আছে। তো এখানে এই যে মিলিমিটারটা, মোটামুটি এটা সবচেয়ে, মোটামুটি নয়, সবচেয়ে ক্ষুদ্রতম একক। এবং আমাদের সেই ছোটবেলাকার পদ্ধতি তো মনেই আছে, এদিকে গেলে গুণ আর ডান দিক থেকে বাঁ দিকে হচ্ছে ভাগ, মনে আছে? তাহলে মোটামুটি আমরা এসআই তে মিটার থেকে যদি মিলিমিটারে যেতে চাই, কি করব? 10 দিয়ে গুণ করতে করতে যাব, তার মানে মিলিমিটার হবে সবচেয়ে ক্ষুদ্রতম একক। তারও নিচে যেতে হবে, কারণ কোষ খুব 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 ছোট। চলো দেখি। তো দেখো, তো বেসিক্যালি হিসাবটা বোঝো ভালো করে। মিলিমিটারকে আমরা কি করলাম আগের স্লাইডে, না বাঁ দিক থেকে ডান দিকে গেলাম, তাহলে 10 গুণ করতে করতে গেলাম। তো সেইভাবে দেখলে কিন্তু 1 মিলিমিটার ইকুয়াল টু 1/1000 মিটার এক্সপ্রেস করতে পারি এভাবে, ডেফিনেটলি পারি। তাহলে কারণ 1 মিলিমিটার হিসাব মতো কত না, হাজার, মানে 1/1000 মিটার, এটা হচ্ছে বেসিক্যালি 1 মিলিমিটার, ওকে। তো এই 1 মিলিমিটারকে অন্যভাবে লিখলে আমরা লিখতেই পারি যে 10⁻³ মিটার, তাই না? শূন্যগুলোকে আমরা ক্যালকুলেট করলাম কি মাইনাস দিয়ে উপরে, ওকে। তো সেভাবে আমরা পাওয়ারে বসাতেই পারি। তারপর বলছে এইটা তো ঠিক আছে না, 10⁻³ মিটার করলে বা 1/1000 মিটার করলে, হ্যাঁ, তাহলে আমরা এটাকে 1 মিলিমিটার করতে পারি, ওকে। কিন্তু এই যে 1 মিলিমিটার, এইটা ইকুয়াল টু কোন এককটা, মানে ভালো করে বোঝো। 1 মিটার, এক মানে 1 মিলিমিটার ইকুয়াল টু 1/1000 মিটার, অর্থাৎ 1 মিটারের 1000 ভাগের 1 ভাগ। কথাটা বোঝাতে পারছি? তাহলে এবার প্রশ্ন হচ্ছে 1 মিলিমিটারের 1000 ভাগের 1 ভাগ কত? ব্যাপারটা বোঝো ভালো করে। তাহলে সেই অনুযায়ী এটা হবে 1 মাইক্রন। এই যে যারা মানে দেখবে এই প্লাস্টিকের গল্প যখন হলো আমাদের কিছুদিন আগে, 2 বছর আগে বোধহয়, সব প্লাস্টিক উঠিয়ে দেওয়া হবে, আর যে প্লাস্টিক গুলো রাখা হবে তাদের মাইক্রন সাইজটা হিসাব করা হবে। এই মাইক্রন সেই এককটা, যদি মনে থাকে তোমাদের। তো এই মাইক্রন, তাহলে মাইক্রন বা মাইক্রোমিটার বলা হয়। এবং সেখানে কি বলছে না, 1/1000 মিলিমিটার, সেটাকে বলছে 1 মাইক্রন বা 1 মাইক্রোমিটার। মানে আমরা হাজার ধরে ধরে করছি, এটাই স্ট্যান্ডার্ডের নিয়ম। এবং সেটাকে আমরা কি হিসেবে প্রকাশ করি না, মিটারের হিসেবে প্রকাশ করলে সেটাই হয়ে যায় 10⁻⁻6 মিলিমিটার। বোঝা যাচ্ছে? খুব সহজ, ব্যাপারটা বোঝো ভালো করে। এবার যদি প্রশ্ন করা হয় ঠিক সেম ভাবে যে 1 মাইক্রন, এই 1 মাইক্রন ইকুয়াল টু কত, কি প্রশ্ন করো, উত্তর আসবে 1/1000, মানে মাইক্রন হলে 1 ন্যানোমিটার হয়, আরো ছোট। তাহলে এই ন্যানোমিটার বা এটাকে মিলি মাইক্রনও বলে, কারণ এখানে দেখো মাইক্রন, মাইক্রনের ছোট, মাইক্রনের মিলিমিটার, সেই থাউজেন্ডের হিসাবে মিলি মাইক্রন। তাহলে 1 ন্যানোমিটার বা এনএম বা মিলি মাইক্রনে হবে হচ্ছে 1/1000 মাইক্রন। তাহলে এই হচ্ছে ক্লিয়ার হিসাবটা। এবং মাথায় রাখবে মিলিমিটার থেকেই কোষ দেখতে পাওয়া যায়, মানে কোষের সাইজ তো ভ্যারি করে, হ্যাঁ, কিন্তু মিলিমিটারেই কিন্তু একটা কোষ দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের মানুষের ডিম্বাণু। এই কোষটার নাম কি? এই কোষটার নাম হচ্ছে মানুষের ডিম্বাণু, ওকে। তো এটাকে কিন্তু দেখতে পাওয়া যায়, যদিও বা 1 মিলিমিটার কি দেখতে পাওয়া যায় না, একটা চরম ভাবে পাওয়া যায় না।
আর তারপর এটা হচ্ছে কি লোহিত রক্তকণিকা, ইয়েস, যার জন্য তোমার রক্ত লাল। ওকে, আর যদি 1 ন্যানোমিটার বা মিলিমাইক্রনের হিসাব করো তাহলে তুমি পাবে ভাই ব্যাকটেরিয়াকে, ইয়েস, ব্যাকটেরিয়া। ওকে, অদৃশ্য সেই সব জীব যারা তোমার শরীরে বা আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, সেই ব্যাকটেরিয়া। তাহলে এই হচ্ছে মোটামুটি একটা হিসাব এবং রেফারেন্স কোষও আমি দেখিয়ে দিলাম। তাহলে এই পার্টটা আমাদের মোটামুটি ক্লিয়ার হলো। তাহলে এবার একটা হোমওয়ার্ক তোমাদের জন্য থাকবে যে কোষ তো খুব ছোট, আমরা যা বুঝলাম, মানে ভীষণ 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 ছোট, আমাদের কল্পনার থেকেও ছোট। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কোষের আইডিয়াটা ঠিক আছে, গঠনগত একক চাই যা সারা শরীরের কাজ করবে, সেটা নিয়ে আমি কোনো আপত্তি করছি না, কিন্তু কোষ এত ছোট হওয়ার দরকার কি ছিল? মানে ধরো এত ছোট না হয়ে যদি একটু বড় হতো সাইজে, তাহলে তো কোষের সংখ্যাটা কম হতো। কথাটা ভালো করে বোঝো। তুমি একটা জিনিস বোঝো ভালো করে, কোষের আকার অলওয়েজ কি হবে না, কোষের সংখ্যার সঙ্গে কিন্তু সমানুপাতিক হবে না। কারণ কোষের আকার যত বড় হবে সংখ্যা কম হবে একটা দেহে ধরাতে গেলে, আবার আকার যত বড় হবে, আকার যত ছোট হবে কোষের সংখ্যা তত বড় হবে, খুব স্বাভাবিক। একটা ঘরে 10-20টা বাচ্চা ঢোকানো যায়, কিন্তু বড় হলে তাকে কিন্তু 10টাই ঢোকানো যাবে। বোঝা যাচ্ছে? তাহলে খুব স্বাভাবিকভাবেই এই হিসাবটা দিয়ে আমরা এটাই বুঝতে পারছি যে কোষ কিন্তু খুবই ছোট। কিন্তু কেন? আমার প্রশ্ন এটাই, কারণ সংখ্যা যদি কম হতো তাহলে জটিলতাও কম হতো। ধরো আমরা কি জানি, কোষেই তো ক্যান্সার হয়। তা ভাই আমার 1000টা কোষ আর 100টা কোষ, তা 100টা কোষে তো সম্ভাবনা কম। তাহলে আমার প্রশ্ন তোমাদের জন্য হোমওয়ার্ক এটাই থাকলো, এবং কমেন্টেও লিখে জানাও, কোনো প্রবলেম নেই। আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা ছবি তুলে পাঠাতে পারো, যেটা লিখলে যে কোষ এত ছোট হওয়ার সুবিধাটা কোথায়, এবং কেনই বা তাতে সংখ্যাটা বেড়ে যাওয়ার ফলে জটিলতা তো অনেক বেড়ে গেছে, তো কেন প্রকৃতি এটাকে নির্বাচন করলো। ওকে, তো হোমওয়ার্কটার উত্তর পাওয়ার জন্য কিন্তু অপেক্ষায় থাকবো, এবং আশা করছি তোমরা নিজেদের ভাবনা চিন্তা করে একটা সুন্দর উত্তর দেবে। ওকে, আর পরের দিন কিন্তু আমরা পড়বো, মানে পরের এপিসোডটাই আমরা দেখবো যে কোষের বৈচিত্র্য, অর্থাৎ কোন কোষ লম্বা, কোন কোষ মোটা, কোন কোষ খাটো, কোন কোষ ছোট, কোন কোষ বড়, এই সমস্ত হিসাব আমরা দেখবো, কোষের দুনিয়ায় হারিয়ে যাব। তাহলে ততদিন পর্যন্ত ভালো করে পড়াশোনা করো, পরের এপিসোডে দেখা হচ্ছে।